আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কয়েকজন জয়েন করলেন। আমি দেখতে পাচ্ছি এখন। উম কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম না। আপনারা অনেকেই জয়েন করেছেন। আজকে সবার প্রিলি পরীক্ষা দেওয়া হয়েছে। যারা আছেন হয়তো তাদের প্রত্যেকেই প্রিলি পরীক্ষার অংশগ্রহণ করে এসছেন। এই মুহূর্তে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব, আপনাদের আজকে ২০২৫ এই যে আজ ২৫ তারিখ আপনাদের যে প্রিলি পরীক্ষা হলো, এই পরীক্ষার যে সমাধান, সেই সমাধানগুলো নিয়ে আলোচনা করব। মূলত প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোনটা কি হবে রেফারেন্স সহ আমি আলোচনা করার চেষ্টা করব। এই আলোচনা ভেদে কথা বলার সময় যদি কারো কোনো কনফিউশন থাকে কিংবা কারো কোনো দ্বিমত থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। আমি ধীরে সুস্থে হয়তো আপনাদের সবার কমেন্টস গুলো দেখবো এবং আপনাদেরকে উত্তর করার চেষ্টা করব। যারা পরীক্ষায় অংশগ্রহণ করে এসছেন আজকে, কেমন হলো সবার পরীক্ষা? কমেন্টস দেখতে পাচ্ছি না আমি তেমন একটা। আচ্ছা, এখানে আছেন অনেকেই আমাদের সাথে। অনেকেই জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমার কথা বোঝা যাচ্ছে? কারো কমেন্টস দেখতে পাচ্ছি না। একটু অপেক্ষা করি। আচ্ছা, একজনকে দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ মুনতাসির। মুনতাসির, তুমি যদি আমার সাথে থেকে থাকো, আমাকে কি শোনা যাচ্ছে এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমার কথা? অনেকেই জয়েন করলেন। আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আজকে, কেমন হলো আপনাদের সবার পরীক্ষা? আজকের কোয়েশ্চেন কেমন মনে হলো আপনাদের? আমি কিছুক্ষণ অপেক্ষা করব সবাই জয়েন হওয়ার জন্য। আচ্ছা, কোনো কারণে আমি কমেন্টস কেন দেখা যাচ্ছে না? আমি আবার একটু চেক করি। ২ মিনিট সময় দিতে হবে। যারা জয়েন করছেন তাদের সবার কথা বুঝতে পারছি। আচ্ছা, আয়েশা সিদ্দিক আমি এই এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, সবাই বলেছেন ক্লিয়ার। কথা হয়ে গেছে, কনফিউশনে ভুল কয়েকটি হয়ে গেছে। আচ্ছা, পরীক্ষা সহজ একজন বললেন, পরীক্ষা ভালো হয়েছে। বাকিরা যারা আসছেন তাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে জানান। আমি আপনাদের কমেন্টস গুলো দেখবো। মূলত পরীক্ষা যা দিয়ে এসছি তা তো দিয়ে এসছি। এখন মিলানোর পালা, কতটুকু হয়েছে কি হয়নি। তবে আমার থিওরি যদি আমি বলি, কোনো বিষয় নিয়ে বেশি একটা কনক্লুসিভলি ডিসিশন নিয়ে ফেলা উচিত না যতক্ষণ না পর্যন্ত সিদ্ধান্তটা আসছে, চূড়ান্ত সিদ্ধান্তটা। তাই সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাদের মনে হচ্ছে অনেক হতাশাজনক পরীক্ষা দিয়ে এসছি, আবার যাদের মনে হচ্ছে খুব ভালো পরীক্ষা দিয়ে এসছি, সবার এই মুহূর্তে কাজ হচ্ছে নেক্সট পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে থাকা। পাশাপাশি আল্লাহ তো আছেন, এখন আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের কাছে কিছুই নেই। আমাদের হাতে ছিল পরীক্ষার হলে বসে থাকা পর্যন্ত আমার পারফরমেন্সের উপর, তাই না? এখন তো আমাদের হাতে একদমই কিছু নেই। এই মুহূর্তে আমাদের হাতে আছে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। তবে আমার কাছে মনে হয়েছে এবার আপনাদের প্রশ্ন তুলনামূলক বেশ সহজ হয়েছে, মানে খুব একটা জটিল করেনি। ইভেন প্রবলেমেটিক প্রশ্ন যেগুলো দেখলাম, খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে জটিল প্রশ্ন করেনি। আমরা যখন ক্লাস নিচ্ছিলাম আমরা সবাইকে বলছিলাম আপনাদের প্রশ্ন জটিল হতে পারে, আপনারা প্রিপারেশন রাখুন, মেন্টালি প্রিপেয়ার্ড হন। আপনাদের যাদের আমরা মডেল টেস্ট পরীক্ষাগুলো নিচ্ছিলাম শেষের দিকে, তারা সবাই দেখবেন আমরা বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন করার চেষ্টা করেছি মডেল টেস্ট গুলোতে আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। তো এখন দেখি আপনাদের সবার কমেন্টস গুলো দেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আসলে। চিটচ্যাট চলতে থাকুক, সবাই অ্যাড হতে থাকুক। আপনাদের কমেন্টস গুলো আমার এখানে আমার নেটওয়ার্ক ইস্যুস কিনা বলতে পারছি না। কিছুক্ষণ কমেন্টস গুলো দেখি, আবার কোথায় যেন কমেন্টস গুলো হারিয়ে যায়। এখানে যারা আছেন তারা সবাই কি আজকের পরীক্ষায় অ্যাড হয়েছেন, মানে অর্থাৎ তারা সবাই কি আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন?
আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম যারা সালাম দিয়েছেন। আচ্ছা, আমাকে বলুন তো, যারা লাইভে আছেন তারাই আমাকে বলুন, এখানে কমেন্টস গুলো দেখাতে কেন সমস্যা হচ্ছে? আসলে কি সমস্যা হতে পারে? আপনাদের কি জানা আছে? কমেন্টস গুলো দেখছি, বেশ কিছু কমেন্টস দেখেছি, এখন তো আর বুঝতে পারছি না। শিবলি মাহমুদের একটা কমেন্ট দেখতে পেলাম। আচ্ছা, মনে হচ্ছে খুব একটা বেশি কমেন্টস কেউ করেননি, কিংবা আমি দেখতে পাচ্ছি না। আমি কথা কন্টিনিউ করতে থাকবো কিছুক্ষণ পরেই। আমি মূলত আপনাদের যে সেটটা মেলাবো, আমি আমার কাছে যে কোয়েশ্চেনটা সামনে আছে আমি সেই সেট নাম্বারটা আপনাদের বলছি, যদিও আমি প্রত্যেকটা প্রশ্ন বলে উত্তরগুলো ব্যাখ্যা করব। এরপর আমি সেট নাম্বারটা বলি, যাদের কাছে একই সেটটা আছে তাদের কাছে সহজ হবে আর কি মেলাতে। কি লিখলেন? মার্চেন্ডাইজ শাকিল, পরীক্ষা দিয়ে বাস দিয়ে বাড়িতে আসে, বাসের ভেতরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আমার সেট নাম্বারটা বলি, 130 130 1024146, অর্থাৎ 24146। এই সেটের কোয়েশ্চেন্স গুলো আমার সামনে আছে। আমি মূলত এই সেট থেকে প্রত্যেকটা প্রশ্ন পড়ে আপনাদের উত্তরগুলো বলার চেষ্টা করব, এবং উত্তরের ক্ষেত্রে যাদের কনফিউশন থাকবে আমি সেই কনফিউশন গুলো ক্লিয়ার করব। নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে। আচ্ছা, শুরু করি, কি বলুন? আপনারা তো অনেকেই আছেন দেখতে পাচ্ছি। আমি একটা একটা করে সমাধান শুরু করি। প্রথমেই শুরু করি হচ্ছে যে সেটটার কথা বলছিলাম, লাস্টে 24146, এই সেটের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে আমাদের সিভিল কোড প্রসিডিওর নিয়ে, অর্থাৎ দেওয়ানি যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো দিয়ে আমাদের প্রথম সেটের মানে প্রথম প্রশ্ন শুরু। প্রথমে যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে কোড অফ সিভিল প্রসিডিওর অনুযায়ী কোনটি আপিল আদালতের এখতিয়ার? আমরা যদি সেকশন 107 দেখি, ওখানে দেখতে পাবেন এখানে যে তিনটা অপশন আছে, তিনটা অপশনই কিন্তু আপিল আদালতের এখতিয়ারের আওতাভুক্ত, অর্থাৎ মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা, অধিকতর সাক্ষ্য গ্রহণ করা, ইস্যু গ্রহণ এবং বিচারের জন্য প্রেরণ করা। তাহলে এটার উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ উপরের সবকটি। রেফারেন্স যদি বলি সেকশন 107। এবার আসি পরের প্রশ্নে, স্থাবর সম্পত্তি নিলাম বিক্রিতে ক্রেতা হিসেবে ঘোষণার অব্যাহতি পরেই ক্রেতাকে ক্রয় মূল্যের কত টাকা জমা দিতে হবে? এটার উত্তর হচ্ছে 25% জমা দিতে হবে। 25% জমা দিতে হবে। আপনারা যারা আছেন তারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি বেশ কয়েকজনের মেসেজ মানে কমেন্টস দেখলাম, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আমি উত্তরগুলো বলছি, প্রশ্নগুলো বলছি। আমার সামনে এই যে আমি বারবার ঝুঁকে কথা বলছি, অর্থাৎ আমি এই যে আপনাদের কমেন্টস গুলো দেখছি তাই বারবার এদিকে তাকাতে হচ্ছে। আমি আছি, এবার আপনাদের কমেন্টস গুলো দেখতে দেখতে উত্তর করতে থাকি। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলাম, অব্যাহতি পরে ক্রেতাকে কত ভাগ টাকা জমা দিতে হবে? সেটা হচ্ছে 25%। ঠিক আছে। এরপর বলছে যথাযথভাবে মোকদ্দমা দায়েরের কতদিনের মধ্যে বিবাদীর প্রতি সমন ইস্যু করতে হবে? বিবাদীর প্রতি সমন ইস্যু করতে হবে কত দিনের মধ্যে? এইটা হচ্ছে আপনাদের অর্ডার 5 রুল 1 অনুযায়ী 5 কর্মদিবসের মধ্যে। ইভেন আপনারা যদি যারা প্রিলি মাস্টার বইটা সামনে নিয়ে বসছেন, অর্ডার 5 রুল 1 দেখলেই দেখতে পাবেন, একদম 748 পেজে প্রথম লাইনে, যা মনে রাখবেন এর প্রথম লাইনে দেওয়া আছে 5 কর্মদিবসের মধ্যে। আচ্ছা, এবার আসি, একজন প্রশ্ন করলেন রেজাল্ট কখন দিতে পারেন? দিয়ে দিবে, অতি শীঘ্রই দিয়ে দিবে রেজাল্ট। এবার আসি 4 নাম্বার প্রশ্নের উত্তরে। 30 অনুযায়ী, অর্থাৎ ধারা 30 অনুযায়ী সমন পেয়েও সাক্ষী দিতে না আসলে তাকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত জরিমানা করা হবে? সেটা অনধিক 500 টাকা। ধারা 30 সেটা রেফারেন্স। এবার আসি 5 নাম্বার প্রশ্নে, কোন বিধি অনুযায়ী প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল চলে না? ধারা আদেশ 41 যদি আমরা দেখি, আদেশ 41 এটা আছে। আদেশ 41 আপনারা যারা পড়েছেন বা এখন যারা রেফারেন্স অনুযায়ী মেলাতে যাবেন প্রশ্নের উত্তরে, দেখবেন বাকি যে তিনটা অপশন আমাদের হাতে আছে, প্রত্যেকটা এই তিনটা অপশনের বিরুদ্ধে কিন্তু আপনি আপিল দায়ের করতে পারেন, যেটা আদেশ 41-এ বলা আছে। কিন্তু এই আদেশ 9 বিধি 3, যেটা আমার এখানে ক নাম্বার অপশনে আছে, এটা কিন্তু নেই। তার মানে উত্তর হচ্ছে আদেশ 9 বিধি 3। কোন বিধি অনুযায়ী প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল চলে না? রেফারেন্স হচ্ছে আদেশ 41। আদেশ 41 এর রেফারেন্স অনুযায়ী আদেশ 9 বিধি 3 এর বিরুদ্ধে আপিল
চলে না। এর পরের প্রশ্নে আসছি, কারো কমেন্ট? আচ্ছা, আমি আরেকটু আস্তে আস্তে বলছি। এই মুহূর্তে আমি যেটা বললাম আদেশ 9 বিধি 3, এর পরের প্রশ্নে যাচ্ছি। এর পরের প্রশ্ন বলা হচ্ছে ডিক্রি প্রদানকারী আদালত কর্তৃক ডিক্রি জারি স্থগিত রাখার বিধান। ডিক্রি প্রদানকারী আদালত কর্তৃক ডিক্রি জারি স্থগিত রাখার বিধান কোথায় আছে? এটা উত্তর হচ্ছে আদেশ 41। আদেশ 41, আপনারা আদেশ 41টা যদি চেক করেন দেখবেন সেখানে বলা হচ্ছে আদেশ 41-এ ডিক্রি জারি স্থগিত সংক্রান্ত, অর্ডার 41। এর পরের প্রশ্নে যাচ্ছি। একজন প্রশ্ন করলেন সিআর মামলা মানে কি কমপ্লেন্ট কেস কিনা? আচ্ছা, আমি ধীরে সুস্থে আসছি, কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন। অলরাইট, আমি আস্তে আস্তে সবগুলো এক্সপ্লেইন করা শুরু করব। এবার আসি পরের প্রশ্নে, যেখানে বলা হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর আদেশ 39-এর কোন বিধি অনুযায়ী সরকারি উন্নয়ন প্রকল্পে হস্তক্ষেপের কথা? দেখুন আদেশ, আমরা যদি আদেশ 39-এর রুল 5A তে যাই, সেখানে স্পষ্টভাবে এই বিষয়টা উল্লেখ করা আছে। আদেশ 39, যাদের সামনে বই আছে তারা বইটা ওপেন করুন, বইতেই দেখবেন সেখানে খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। 5A একদম ধারা থেকে বা বিধি থেকে ডিরেক্টলি কোয়েশ্চেন তুলে দেওয়া হয়েছে দেখছি, খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা হয়নি। এবার আসি আপনাদের পরের প্রশ্নে। নিচের কোন কারণে ডিক্রি প্রদানকারী আদালতে রিভিউ আবেদন করা যাবে? কোন কারণে ডিক্রি প্রদানকারী আদালতে রিভিউ আবেদন করা যাবে? এটা প্রত্যেকটা উত্তরই সঠিক, অর্থাৎ উপরের সবগুলো। এটার উত্তর হবে উপরের সবগুলো। 8 নাম্বার আমার এখানে আর কি, 146 সেটে 8 নাম্বার। এবার আসি দেওয়ানি মোকদ্দমার শাসনতান্ত্রিক ব্যাখ্যা। এটা অ্যাটর্নি জেনারেল হওয়ার কথা। আদেশ 27 কতে দেখবেন প্রথম বিধিতে খুব সুন্দর স্পষ্টভাবে লেখা আছে, এটা আমার ফাইন্ড আউট এখানে সেটা লেখা আছে, সাংবিধানিক কোনো ব্যাখ্যা বা এ ধরনের কোনো ব্যাখ্যা নিয়ে যদি প্রশ্ন জড়িত কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে আদালত অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দিয়ে থাকবেন। আপনারা কি কেউ কমেন্ট করছেন? না, কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, মিনি ল স্কুলের কোন অফিসার কি আমার সাথে অ্যাড আছেন এই মুহূর্তে? জয়েন করেছেন মিনি ল স্কুলের কেউ যদি থেকে থাকেন কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করবেন। আমি এখানে কমেন্টস গুলো দেখতে পাচ্ছি, এরপরও আমি কনফিউজড, আমার কাছে আসলে সবগুলো কমেন্টস আসছে কিনা। তাহলে উত্তর যেটা বলছিলাম, দেওয়ানি মোকদ্দমায় শাসনতান্ত্রিক ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন জড়িত থাকলে আমাদেরকে যাকে নোটিশটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আদেশ 27 ক অনুযায়ী। এরপরে আসি নাবালকের পক্ষে মোকদ্দমা দায়ের করবে পরবর্তী বন্ধু। এটা মূল আদেশের প্রথম যে বিধি, সেই বিধিতেই বলা আছে। আমি একটা কোয়েশ্চেন হয়তো মিস করে গেছি, 11 আদেশ 32 রুল 1 10 নম্বর একটা প্রশ্ন মিস করে গেছে, যে প্রশ্নে বলা হচ্ছে বিনা জারিতে সমন ফেরত আসার কতদিনের মধ্যে বাদী পুনরায় সমন জারির আবেদন করতে ব্যর্থ হলে মামলা খারিজ হবে? মূল প্রশ্নটা হচ্ছে কতদিনের মধ্যে বাদী পুনরায় সমন জারির আবেদন করতে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে মামলাটা খারিজ হবে? এটার উত্তর হচ্ছে 30 দিন। আমি একটু সবার কমেন্টস গুলো চেক করি। এমডি শাকিল আহমেদ, আমি শেষ যে কমেন্টটা আপনারই দেখছি, আপনি কি এখনো আছেন বা আমার কথা বোঝা যাচ্ছে? আমি এই পর্যন্ত আপনাদের যে 11টা সমাধান দিলাম, প্রত্যেকটা সমাধানের উত্তরগুলো কি আপনারা শুনতে পেয়েছেন? একটু অপেক্ষা করি, আমার এখানে হয়তো নেটওয়ার্ক ইস্যুস অর সামথিং, বুঝতে পারছি না, দুটো মোবাইলে সেম ইস্যুস। ক্লিয়ার ম্যাম, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, তার মানে শোনা যাচ্ছে তাই তো? দুজনের কমেন্ট দেখলাম,
শোনা যাচ্ছে, আমি যা বুঝতে পারছি। আমি একটু ল্যাপটপটা অন করে দিই, এই স্ক্রিনে হয়তো আমার কাছে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি 11 পর্যন্ত আপনাদের উত্তর দিয়েছি, অর্থাৎ 146 যে সেটে নাবালকের পক্ষে মোকদ্দমা দায়ের করা হলে সেটা পরবর্তী বন্ধু করবেন, যেটা আমরা পাচ্ছি আদেশ 32 রুল 1 এ। মাইনরের পক্ষে কত, অপশন কত হবে? পরবর্তী বন্ধু, আদেশ 32 রুল 1 অনুযায়ী পরবর্তী বন্ধু হবে। ঠিক আছে উত্তরটা। এবার আসি পরের প্রশ্নে। স্থানীয় তদন্তের কমিশন প্রাপ্ত ব্যক্তি রিপোর্ট দাখিলের জন্য সময় পাবে। স্থানীয় তদন্তের জন্য কমিশন প্রাপ্ত ব্যক্তি রিপোর্ট দাখিলের জন্য সময় পাবে 3 মাস। এটার উত্তরটা আপনারা পাবেন, রেফারেন্স হচ্ছে আদেশ 26 রুল 5। আদেশ 26 রুল 5, ভুল যদি না বলি, আদেশ 26 রুল 5, সেখানে বলা হচ্ছে 3 মাস রিপোর্ট দাখিলের জন্য সময় পাওয়া যাবে। এবার আসি প্লিডিংস এর উপাদান, কোনটি প্লিডিংস এর উপাদান হবে না? গুরুত্বপূর্ণ তথ্য, সত্যতা প্রতিপাদন, স্বাক্ষর, এই সবগুলোই প্লিডিংস এ থাকতে হয়। তাহলে একটাই এক্সক্লুশন নিতে যদি বলি যে আমি একটা একটা করে অপশন এক্সক্লুড করতে থাকি, আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ স্বাক্ষর এটাই আসলে প্লিডিংস এর মূল উপাদানের মধ্যে পড়ে না। তাহলে উত্তর হচ্ছে প্লিডিংস এর উপাদান নয় কোনটি? গুরুত্বপূর্ণ স্বাক্ষর। সাউন্ড আসে নাই, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এবার আসি পরের প্রশ্নে। প্লিডিংস এর উপাদান নয় আমি অলরেডি বলেছি। এবার আসছি পরের যে প্রশ্ন, এখানে বলা হচ্ছে রায় অনুযায়ী প্রণীত ডিক্রিতে স্বাক্ষর করবেন কে? এটার উত্তর হচ্ছে বিচারক। রায় অনুযায়ী প্রণীত ডিক্রিতে স্বাক্ষর করবেন কে? এটা আদেশ 20 আছে, বিচারক কর্তৃক স্বাক্ষরিত হবে। গুরুতর অসুস্থতার কারণে দায়ীকে দেওয়ানি কারাগার থেকে মুক্তির বিধান, ধারা 59, সেকশন 59 এ এটা বলা হচ্ছে গুরুতর অসুস্থতার কারণে, একদম হেডলাইনেই বলা আছে, হেডলাইনটাই তুলে দিয়েছে ডিরেক্টলি। এবার দেখি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে আদেশ 7 বিধি 11 আর্জি প্রত্যাখ্যানের কয়টি কারণ? 4টি কারণ, তাই না? 4টি কারণ, মোট 4টি কারণে আর্জি প্রত্যাখ্যান করা হয়। এবার আসি কোড অফ সিভিল প্রসিডিওর আদেশ 1 এর কোন বিধি অনুযায়ী আদালত মোকদ্দমার পক্ষসমূহকে বাদ দিতে পারে কিংবা যোগ করতে পারে? এটার উত্তরটা কি হবে বলুন তো? এবার আপনাদের প্রশ্ন তুলনামূলক বেশ সহজ হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। 10-এর 2, তাই না? 10-এর 2 হচ্ছে এটার উত্তর। এবার আসি পরের প্রশ্নে, চূড়ান্ত শুনানির জন্য। আপনারা যারা আছেন কমেন্টে তারা দাগাচ্ছেন তো, তাই না উত্তরগুলো? এবং কারোর মধ্যে এই পর্যন্ত, অর্থাৎ এখন পর্যন্ত কোনো কনফিউশন কি ক্রিয়েট হয়েছে উত্তরগুলো নিয়ে? আশা করছি হয়নি। আমি কিছুক্ষণ কমেন্টের জন্য অপেক্ষা করি। আমাদের অফিসার্সদের মধ্যে কারা আছেন আসলে দেখি। কাউকে দেখতে পাচ্ছি না আমি এই মুহূর্তে। আসুন আমরা পরের প্রশ্নে চলে যাই। চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত হওয়ায় কতদিনের মধ্যে আদালত দেওয়ানি শুনানি সমাপ্ত করবেন? এটা হচ্ছে 120 দিন, তাই না? 120 দিন। অর্ডার 18 রুল 19 অনুযায়ী 120 দিনের কথা বলা হচ্ছে। রিহাব বিন রিদওয়ান, আচ্ছা একজন জয়েন করেছেন, এরপর আর নেই, কমেন্টস গুলো আসছে না ক্লিয়ারলি। যাকে এবার আসি ধারা 18 পর্যন্ত আমরা গেলাম। এবার আসি 19 নাম্বার প্রশ্নে, অর্থাৎ আমার 146 যে প্রশ্ন বা সেট, সেখানে প্রশ্ন আসছে অপর্যাপ্ত স্ট্যাম্প যুক্ত কাগজে আর্জি দাখিলের ত্রুটি দূরীকরণে আদালত সর্বোচ্চ কতদিন সময় মঞ্জুর করতে পারে? আদালত সর্বোচ্চ কতদিন সময় মঞ্জুর করতে পারে? এটার উত্তর হচ্ছে 21 দিন, যেটা বলা হচ্ছে অর্ডার 7 রুল 11। অর্ডার 7 রুল 11 অনুযায়ী এটার উত্তর হচ্ছে 21 দিন। এটার উত্তর হচ্ছে 21 দিন। এরপর আসি, একজনের কমেন্ট হয়তো দেখতে পাচ্ছি আমি। আমি হয়তো একজনের কমেন্ট দেখতে পেয়েছি, সাউন্ড আসেনি। আচ্ছা আমি একটু অপেক্ষা করি। একজন কমেন্ট করেছেন 120 দিন নাকি 120 কার্য দিবস, তাই না? চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত হওয়ার কতদিনের মধ্যে আদালত দেওয়ানি মোকদ্দমার শুনানি সমাপ্ত করবে? এইটা হচ্ছে 120
কার্য দিবস হওয়ার কথা। একটা মিনিট। আমি আপনার কমেন্টটা রাখলাম, আমি চেক করে আপনাকে জানাচ্ছি। এবার আসি, এটা আমি আবার বলবো, উত্তর দিব যিনি কমেন্ট করেছেন সেটা। আমি 120 দিন বই থেকে দাগিয়েছি, এরপর আমি আরেকবার চেক করছি। অপর্যাপ্ত স্ট্যাম্পযুক্ত কাগজে আর্জি দাখিলে ত্রুটি দূরীকরণ, যেটা 21 দিন আমি বললাম। 89 এর ধারায় ঘোষণাকৃত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে, এটা কোনোটি নয় হবে উত্তর, তাই না? সেকশন 89 এর প্রথম আমাদের যে বইটা, আমাদের বইতে প্রিলিমাস্টার বইতে গেলেই দেখবেন সেখানে বলা হচ্ছে এই যে অপশনগুলো আছে অপশনের একটাও এখানে প্রযোজ্য হবে না, অর্থাৎ উত্তর কোনোটি নয়। এবার আসি 120 কার্য দিবস 20 অনুযায়ী, না অর্ডার 20 অনুযায়ী। আচ্ছা, এবার প্রশ্নে আসি। আমি একটু ডাবল স্ক্রিন অন করি, একটা মিনিট। আচ্ছা, এর পরের প্রশ্নে আসি, স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি। স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি বলবৎকরণের যে প্রশ্নটা আছে, অর্থাৎ 21 নাম্বার প্রশ্ন, স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি বলবৎকরণের জন্য আনীত মামলা উক্ত আদালতে জমা দিতে হবে মামলা দায়েরের সময়। এটা 21 ক সেকশনে আছে, এটা 21 ক সেকশনে আছে। আপনারা যদি 21 ক সেকশনটা ওপেন করেন, আপনারা ওখানেই পাবেন মামলা দায়েরের সময় অর্থটা জমা দেওয়ার কথা বলা আছে। এবার আসছি পরের প্রশ্নে, অস্থাবর সম্পত্তির মালিক নয়। রুনা আক্তার কমেন্ট করেছেন, আর কেউ কি কমেন্ট করেছেন? আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি কিনা একটু দেখি। না, আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। তাহলে অস্থাবর সম্পত্তির প্রশ্নটাতে আছে মালিক নয়, কিন্তু দখলকারী ব্যক্তিকে কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যাবে? এটার উত্তর হচ্ছে 4টি। এটার উত্তর হচ্ছে 4টি। ধারা 11 অনুযায়ী প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিস, প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিস সেকশন 32, সেকশন 32 একদম আপনাদের এখানে হেডলাইন তুলে দিয়েছে সেকশনের। এবার আসি, এ ও বি এর মধ্যে সম্পাদিত চুক্তি শর্ত ভঙ্গের জন্য বি কর্তৃক আনিত মামলায় আদালত চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে যদি নির্ণয় করতে পারেন না, এই ক্ষেত্রে উত্তরটা কি হবে? এই ক্ষেত্রে আদালত ক্ষতিপূরণের আদেশ দিবেন না। যদি সুনির্দিষ্ট ক্ষতিপূরণের আদেশ দিবেন না, উত্তরটা হচ্ছে 21 গতে যদি যাই, আমি যে রেফারেন্সটা লিখেছি এখানে 21 গ দেখতে পাচ্ছি। আমি একটু মেনশন করি একজনকে, যেহেতু আমি কমেন্টস দেখতে পাচ্ছি না, আমি আমাদের অফিসার্সদের মধ্যে কাউকে মেনশন করে দেখি তারা কেউ আছেন কিনা। যাই হোক, এবার আসি পরের প্রশ্নে। আপনারা কি কেউ আছেন সাথে? আমি উত্তরগুলো বলছি, কাইন্ডলি উত্তরগুলো একটু দেখবেন এবং কারো কনফিউশন ক্রিয়েট হলে কমেন্ট গুলো করলে আমি বুঝতে পারবো। এবার আসি পরের প্রশ্নে। মামলা চলাকালীন নিয়োগপ্রাপ্ত রিসিভারের দায় দায়িত্ব নিয়ন্ত্রিত হয়, রিসিভারের দায় দায়িত্ব নিয়ন্ত্রিত হয় সেকশন 44 অনুযায়ী। ওখানে বলা আছে দ্য কোড অফ সিভিল প্রসিডিওরের কথা, দ্য কোড অফ সিভিল প্রসিডিওরের কথা সেখানে বলা আছে। এবার আসি আপনাদের, জাহাজের মালিক এ তার জাহাজ প্রতারণামূলক ভাবে সমুদ্র যাত্রার উপযুক্ত উল্লেখে বি এর সাথে একটা বিমার চুক্তি করে, এটা দলিল সংশোধন হবে। আমরা দলিল সংশোধন অর্থাৎ সেকশন 31 এর প্রথম শর্তগুলো যদি দেখি, কখন কখন দলিল সংশোধন করা যায় বা কোন শর্তে দলিল সংশোধন করা যায়, সেখানে প্রতারণামূলক ভাবে আপনার দলিল সম্পাদন বা চুক্তি সম্পাদনের কথা উল্লেখ করা আছে। এবার আসছি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে বাদীর ক্ষেত্রে কোনটি সঠিক? সেকশন 29, সেকশন 29 অনুযায়ী এখানে বলা হচ্ছে ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না, ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। আচ্ছা, রুনা ওনার পরে হয়তো কোনো কমেন্টস নেই, আমি উত্তরগুলো আবার কন্টিনিউ করা শুরু করছি। এর পরের প্রশ্নে আসছে, এখানে বলা হচ্ছে বাদী একটি ফৌজদারি বিষয়ে কার্যধারা স্থগিত রাখলে সেটা নামঞ্জুর হবে। এটা সেকশন 56 এর ও নাম্বার, অর্থাৎ সেকশন 56 এর
অপশনে বলা আছে জীবন সত্ত্বে একটি জমির অধিকারী ব্যক্তি এ উক্ত জমি বি বরাবর হস্তান্তর করে, ভাবি উত্তরাধিকারী হিসেবে সি এ ও বি এর বিরুদ্ধে কোন ধরনের মোকদ্দমা দায়ের করবেন। এটা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা হবে। সেকশন 42 আমাদের প্রিলি মাস্টারে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আপনি যদি উদাহরণগুলোও পড়েন আপনি এটার ব্যাখ্যাটা বুঝতে পারবেন কেন এটা ঘোষণামূলক মোকদ্দমা। দলিল সংশোধন তো অবশ্যই না, নিষেধাজ্ঞাও না, ভাবি উত্তরাধিকার কর্তৃক নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের হবে না। সেক্ষেত্রে এখানে যেহেতু এই যে ভাবি উত্তরাধিকারীরা এই সম্পত্তির মালিকানা পাওয়ার কথা, সত্য পরবর্তীতে পাওয়ার কথা, এটার উত্তরটা হবে ঘোষণামূলক মোকদ্দমা। ঘোষণামূলক মোকদ্দমা। আচ্ছা, একজনের কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু জাহাজের প্রশ্ন তো 39 ধারার প্রথম ইলাস্ট্রেশন, 39 ধারার প্রথম ইলাস্ট্রেশনে এটা আছে। ঠিক আছে, আমরা লাইভে থাকতে বিষয়টা একবার ক্রস চেক করে নিচ্ছি। দলিল বাতিল। আচ্ছা, এখানে আমরা মূলত চুক্তি বাতিল নিয়ে কথা বলছিলাম না, জাহাজের যে প্রশ্নটা সেটা নিয়ে। চুক্তি বাতিলের ক্ষেত্রে আপনি প্রথম সেকশন 31 এর প্রথম শর্তটা দেখুন, প্রতারণা মূলকভাবে বা পারস্পরিক ভুলের কারণে যদি কোনো দলিল লিখিত হয়ে থাকে এই শর্তানুসারে। এবার আসি দ্য পেনাল কোডে, আমাদের এসআর অ্যাক্ট কমপ্লিট। কারো কমেন্ট আমি এখনো দেখতে পাচ্ছি না, সেগুলো আমি আবার কন্টিনিউ করব। আসি পেনাল কোডের উত্তরে, পেনাল কোডে কোন শিশু কর্তৃক কোনো কার্য অপরাধ হবে না? 9 বছরের কম বয়স্ক শিশু কর্তৃক, যেটা জেনারেল এক্সেপশনে আছে। আচ্ছা, আমি আপনাদের কমেন্টস গুলো একবার চেক করে নিই এই ফাঁকে। সেকশন 83, তাই না? এবার আসি পেনাল কোড চেক করছিলাম, সেকশন 83 অনুযায়ী 9 বছরের কম বয়স্ক। এবার আসি নিচের কোনটি চোরাই মাল সংক্রান্ত বিধানে অপরাধ নয়? চোরাই মাল সংক্রান্ত, আচ্ছা চুক্তি রদ হবে, মিতু ইসলাম বলছেন চুক্তি রদ হবে। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা আবার দেখে নিই। জাহাজের মালিক এ তার জাহাজ প্রতারণামূলক ভাবে সমুদ্র যাত্রার উপযুক্ত উল্লেখে বিয়ের সাথে বীমা চুক্তি করেন, চুক্তিটি রদ হবে একজন বলছেন, তাই তো? আচ্ছা, যেহেতু এটা নিয়ে কিছুটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, আমি এটা একটু স্থগিত রাখি, অর্থাৎ এটা নিয়ে আলোচনাটা আমি কিছুক্ষণের জন্য স্কিপ করছি, এটা নিয়ে আমি আবার আলোচনা করব। ধারা 32-এ যাই। ধারা 32-এ বলা হচ্ছে নিচের কোনটি চোরাই মাল সংক্রান্ত মোকদ্দমার বিষয়টা নিয়ে বলা হচ্ছে, আমি এটাতে চলে যাই। ধারা 32 যেটা আপনাদের সেকশন 411-তে বলা আছে, সেকশন 411-তে বলা আছে। এবার আসি পরের যে প্রশ্নটা, পরের প্রশ্নে বলা হচ্ছে, কমেন্টস গুলো একটু দেখি। আশরাফুল আলম চৌধুরী, আচ্ছা জাহাজের এই প্রশ্নটা নিয়ে বেশ কয়েকজন কমেন্ট করছেন, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি, আমি দেখেছি আপনাদের কমেন্ট। এইটা আমি কিছুক্ষণের জন্য স্কিপ করছি, আমি কিছুক্ষণের মধ্যে আপনার সাথে এটা নিয়ে আবার আলোচনায় আসবো। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এ বি কে দেওয়ানি মোকদ্দমা পরিচালনা হতে বিরত করার উদ্দেশ্যে বিয়ের ঘর পুড়িয়ে দেয়, এক্ষেত্রে পেনাল কোডের কোন ধারাকে এটা আকৃষ্ট করে বা কোন ধারা অনুযায়ী শাস্তি প্রদান করা হবে? এটার উত্তর হচ্ছে ধারা 503, ধারা 503 অনুযায়ী। এবার আসি দুষ্কর্মের সহায়তা, অ্যাবেটমেন্টের ক্ষেত্রে কয়টি উপায় সংঘটিত হতে পারে? এটা হচ্ছে আপনাদের 34 অনুযায়ী ঘ হবে, অর্থাৎ উত্তর 3, সেকশন 107 অনুযায়ী। সেকশন 107 অনুযায়ী 3টি উপায়ে এটি সংঘটিত হতে পারে, দুষ্কর্ম সহায়তা, দুষ্কর্মের সহায়তা। এবার আসি জাহাজের উত্তর রদ না বাতিল,
এর পরের প্রশ্নে আসি। এর পরের প্রশ্নে বলা হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি। পেনাল কোড 1860 অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তির কথা বলা হচ্ছে। আমার এখানে 35 যেটা হচ্ছে সেকশন 447 হবে, ঠিক আছে, সেকশন 447। এবার আসি অপরাধ অসাধুভাবে তথ্য গোপন, অসাধুভাবে তথ্য গোপন, প্রতারণা। এবার আসছি উত্তর এ বি কে একটি দেওয়াল ঘেরা স্থানে প্রবেশ করতে বাধ্য করে এবং বি কে সেখানে তালাবদ্ধ করে রাখে, এটি কোন ধরনের অপরাধ হবে? এটি 340 অনুযায়ী অবৈধ আটক হবে উত্তর, ঠিক আছে। এবার আসছে অবৈধ আটক হবে উত্তর। কেউ হয়তো কমেন্ট করেনি, আপনারা কি কেউ কমেন্ট করছেন? আমি এখন পেনাল কোডের যে সমাধান সেগুলো নিয়ে বলছি। প্রথমে যেটা 9 বছরের কম বয়স্ক, সেটা 83 ধারা অনুযায়ী। এর পরের যে প্রশ্নটা আমরা দেখলাম সেটা হচ্ছে কোন কার্যে অপরাধ চোরাই মাল সংক্রান্ত যে প্রশ্নটা, সেটা 411 ধারা অনুযায়ী হবে। এর পরের যে প্রশ্নটা আমরা দেখেছি, এ বি কে দেওয়ানি মোকদ্দমা পরিচালনা হতে বিরত রাখার উদ্দেশ্যে তার ঘর পুড়িয়ে দেওয়ার যে ভয় দেখায়, সেটা 503। দুষ্কর্মের সহায়তার 3টি উপায় সংঘটিত হয়ে থাকে। অসাধুভাবে তথ্য গোপন, প্রতারণা, অসাধুভাবে তথ্য গোপন, প্রতারণা। এর পরের যেটা উত্তর দেখতে পাচ্ছি, এ বি কে একটি দেয়াল ঘেরা স্থানে অবৈধ আটক, এটা হচ্ছে আপনার ধারা 340 অনুসারে। এক্স একটি অতি অল্প বয়স্ক শিশু, এটা খুনের চেষ্টা, ঠিক আছে। অতি অল্প বয়স্ক শিশুকে যদি আপনি এমন কোন স্থানে রেখে আসেন, তাও আবার মরুভূমিতে, সেখানে এটা খুনের চেষ্টাই হবে। 38 নাম্বার আমার এখানে, অর্থাৎ অতি অল্প বয়স্ক শিশুকে যে মরুভূমিতে রেখে আসা হচ্ছে সেটা হচ্ছে খুনের চেষ্টা। এবার আসি পরের যে সেকশন, সেখানে এক্স ওয়াই এর স্বর্ণের আংটিটি ওয়াই এর সম্মতি ছাড়া এই উদ্দেশ্যে নিয়ে যায় যে ওয়াই বিনিময়ে কিছু টাকা না দেওয়া পর্যন্ত সে আংটিটা ফেরত দিবে না, কিন্তু তার দখলে রাখবে। এটা চুরি হবে, সেকশন 378। চুরি হবে, সেকশন 378। পরবর্তী সেকশন, পেনাল কোডের কোন ধারায় খুন সহ ডাকাতির কথা বলা হচ্ছে? 396। খ নাম্বার অপশনের উত্তর হবে। আইন বলে বাধ্য ভুল ধারণাবশত নিজেকে, এটা জেনারেল এক্সেপশন। প্রথমে আছে 76 ধারার জেনারেল এক্সেপশন। এবার আসি অপরাধের সংজ্ঞায়িত করা হয়েছে ধারা 40-এ। এরপর প্রশ্ন করা হচ্ছে অপরাধমূলক স্বতন্ত্র ষড়যন্ত্র, এটা কি ষড়যন্ত্র লেখা? হ্যাঁ। অপরাধমূলক ষড়যন্ত্র সংগঠনের জন্য সর্বনিম্ন কজন ব্যক্তি থাকতে হবে? সর্বনিম্ন কজন ব্যক্তি থাকতে হবে? এটা ধারা 120 কতে বলা আছে, তাই না? এটার উত্তরটা হবে ধারা 120 ক অনুযায়ী। এরপর আসছি, আমি কিছুক্ষণ কমেন্ট দেখি, আপনাদের কমেন্ট গুলো দেখা যাচ্ছে না। আজকে কি ভীষণ নেটওয়ার্ক ইস্যু করছে নাকি আমার এখানেই সমস্যা, আমি তো বুঝতে পারছি না। এর পরের প্রশ্নে আসি, আপনারা কি আছেন আমার সাথে এখনো? যারা ছিলেন তারা কি এখনো আছেন কিনা আমাকে কাইন্ডলি একটু জানাবেন, কারণ আমি বুঝতে পারছি না আপনাদের উপস্থিতি আছে কিনা। এবার আসি কেবল অর্থদণ্ডের যে প্রশ্নটা আছে, অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ 100 টাকা হলে অনাদায়ে সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দেওয়া যেতে পারে? অনাদায়ে সর্বোচ্চ কত দিনের জন্য কারাদণ্ডের মেয়াদ দেওয়া যেতে পারে? এটা সেকশন 67 অনুযায়ী 4 মাস। সেকশন 67 অনুযায়ী 4 মাস হওয়ার কথা। ঘ নাম্বার, অর্থাৎ আমার এখানে ঘ আছে। এবার আসি, না আমি কি ভুল বলেছি, 44 নাম্বার, না ঠিক আছে। এর পরের প্রশ্নে আসি, দ্য পেনাল কোড 1860 এর কোন ধারা অনুযায়ী সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংঘটিত অপরাধের কোনটি অপরাধের জন্য বেআইনি সমাবেশে প্রত্যক্ষ সদস্য দায়ী হবে? প্রত্যক্ষ সদস্য দায়ী হবে, এটা সেকশন 149। সেকশন 149। আচ্ছা, মিতু ইসলামের কমেন্ট দেখতে পেয়েছি। দুজন হবে কিনা জিজ্ঞাসা করলেন, সেটা দুজন হবে আপু, উত্তরটা দুজন হবে। এবার আসি পরের প্রশ্নে, নিচের কোন ক্ষেত্রে চুরি দস্যুতা মর্মে গণ্য হবে? চুরি দস্যুতা মর্মে গণ্য হবে। 46 নাম্বার, তাই না? এখানে
এটার উত্তর হচ্ছে গ 390 অনুযায়ী যখন তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাবে তখনই সেটা দস্যুতায় পরিণত হবে। দস্যুতার শর্তসমূহ যদি দেখি 390 ধারায় আছে, এটা দেখলে আমরা উত্তরটা বুঝতে পারছি। এবার আসি পরের প্রশ্নে। বিচ্যুতির কথা বলা হচ্ছে, তাই না? ডিসলোকেশন, দাঁতের বিচ্যুতি। আচ্ছা, গুরুতর আঘাত 320, গুরুতর আঘাত। এবার দেখি দ্য পেনাল কোড 1860 এর কোন অধ্যায়ে সর্বসাধারণের শাস্তি পরিপন্থী অপরাধ সংক্রান্ত বিধান দেওয়া আছে? এটা 8ম অধ্যায়ে দেওয়া আছে। এক্স ওয়াই কে, এখানে বলা হচ্ছে এক্স ওয়াই কে খুন করার জন্য ওয়াই কে প্ররোচিত করে, ওয়াই উক্ত প্ররোচনা অনুসারে এক্স ওয়াই কে খুন করার জন্য প্ররোচিত করে এবং উক্ত প্ররোচনা অনুসারে জেড কে ছুরিকাঘাত করে। এক্ষেত্রে উত্তরটা হবে খুনের প্ররোচনা দেওয়া 108, খুনের প্ররোচনা দেওয়া 108। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলছে দেখি আমরা। পেনাল কোড 1860 এর 500 অনুযায়ী মানহানি এর সর্বোচ্চ শাস্তি 2 বছর বিনাশ্রম কারাদণ্ড। এবার আসি এর পরের প্রশ্নে। বার কাউন্সিল ট্রাইব্যুনাল 3জন ব্যক্তি সমন্বয়ে গঠিত হবে। অনুচ্ছেদ 33 পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যানকে অ্যাটর্নি জেনারেল। অনুচ্ছেদ 6। এরপর আসি একজন আইনজীবী সাধারণভাবে কোনো পেশা বা ব্যবসা পরিচালনা করবে না, এটার উত্তর হবে সাধারণ জনগণ। অধ্যায় 4 বিধি 8, অর্থাৎ সাধারণ জনগণ আমাদের 4 নম্বর অধ্যায়, এটার 8 নম্বর বিধিতে এই কথাটা বলা আছে, পেশা বা ব্যবসা পরিচালনা করবেন না সেটা। এবার আসি বার কাউন্সিল কতজন সদস্যের সমন্বয়ে গঠিত? 15 জন সদস্যের সমন্বয়ে গঠিত, যেটা অনুচ্ছেদ 5-এ বলা আছে। ম্যাম, আচ্ছা আমি একটু হয়তো আমি কারো কমেন্ট মিস করে যাচ্ছি, তাই না? মিস করে কি যাচ্ছি? দেখি আমি এর পরেরটাতে যাই। এবার আসি সরকারি জজের ডিক্রির বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ, এটা 30 দিন হবে। আমি আপনাদের উত্তরগুলোর রেফারেন্সটা সহ দিয়ে দিই, একটা মিনিট। সেক্ষেত্রে আপনারা অনুচ্ছেদ অনুযায়ী ব্যাখ্যাটা করতে পারবেন, সুবিধা হবে। এবার আসি অনুচ্ছেদে, তাই না? প্রশ্নটাতে যাই, প্রশ্নটা কি ছিল? এর পরের যে প্রশ্নটা, এই প্রশ্নে বলা হচ্ছে, আমি একটু সময় নিচ্ছি আপনাদের, এখানে মিলিয়ে দেখছি তো, তাই আমি একটু সময় নিয়ে বলছি আপনাদের উত্তরগুলো। সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে যে উত্তরটা, সেটা হচ্ছে অনুচ্ছেদ 152। অনুচ্ছেদ 152 অনুযায়ী এটার উত্তর হচ্ছে 30 দিন। এরপর তামাদির মেয়াদ বর্ধিতকরণ সেকশন 5, সেটা মূল মোকদ্দমার এগেইনস্টে হবে না, প্রযোজ্য হবে না। এবার আসি বংশগত পদ লাভের জন্য যে প্রশ্নটা করা হয়েছে, এটা হচ্ছে 12 বছর, বংশগত পদ লাভ 12 বছর। এটার অনুচ্ছেদ হচ্ছে 125 ধারা। 125 ধারা, যদি ভুল না হয় আপনারা কাইন্ডলি একটু দেখবেন, 125 বা 24 এই দুটোর একটা হবে, তবে 12 বছর হবে এটার উত্তর। এবার আসি বিলম্বিত দেনমোহর 3 বছর, 104 নম্বর অনুচ্ছেদ। বিলম্বিত দেনমোহর 3 বছর, 104 নম্বর অনুচ্ছেদ। তামাদি মেয়াদান্তে দাখিলকৃত মোকদ্দমায় বিবাদী কর্তৃক তামাদি, এটার উত্তর হবে খারিজ হবে, যেটা আমরা 3 অনুযায়ী পড়েছি, তাই না? সেকশন 3 তে বলা হচ্ছে তামাদি মেয়াদান্তে যদি কোনো মোকদ্দমা আসে আর কি, সেক্ষেত্রে। স্থাবর সম্পত্তি দখল লাভের জন্য আনিত মামলায় 144 নম্বর অনুচ্ছেদ। এবার আসি স্থাবর সম্পত্তি বন্ধগ্রহীতা 7 বছর, এইটার যে রেফারেন্স অনুচ্ছেদ, এটা হচ্ছে 147। এবার আসি সরকারি সম্পত্তিতে সুখাধিকার ধারা 26 অনুযায়ী 7 বছর হওয়ার কথা, 60 ইয়ার্স। স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ, এটা হচ্ছে 3 বছর। অনুচ্ছেদ 39, অনুচ্ছেদ 39, আর্টিকেল 39 অনুযায়ী স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশে ক্ষতিপূরণ মানে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরের যে তামাদিকাল, এটা হচ্ছে 3 বছর, এটা হচ্ছে 3 বছর। এবার আমরা আবার চলে আসি আমাদের ক্রিমিনাল মামলার প্রশ্নে, ক্রিমিনাল প্রসিডিওরের যে প্রশ্নগুলো আছে সেখানে। প্রথম যে প্রশ্ন, এখানে বলা হচ্ছে
দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুসারে খালাসের আদেশের বিরুদ্ধে আপিল 6 মাস 417 ধারা। কারো কমেন্ট গুলো একটু দেখতে থাকি। এই পর্যন্ত আমি যা যা দাগালাম, অর্থাৎ লিমিটেশন সলভ করলাম, বার কাউন্সিল সলভ করলাম, এরপর সিপিসি এসআর 4টাই সলভ করলাম। এ পর্যন্ত যারা আছেন তারা কেমন দাগিয়েছেন, এই সাবজেক্ট গুলো কেমন, উত্তর কতটুকু দাগিয়েছেন বা কতটুকু ভালো আপনার কাছে মনে হচ্ছে, কতগুলো হয়েছে বা হয়নি, পারফরমেন্স অনুযায়ী আপনার নিজের জাজমেন্টটা কি? যারা আছেন, অর্থাৎ যারা আমার সাথে মিলাচ্ছেন এখন, তাদের জাজমেন্ট একটু শুনি। রুনা আক্তার, রুনা আপু একটা কমেন্ট করেছেন, আপনার হাতে ভর্তি হওয়াটা বেস্ট। আপু, আপনার জন্য শুভকামনা রইল, আপনার রেজাল্টের অপেক্ষা করবো। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে, যখন সমস্যায় ভুগেছেন আমি চেষ্টা করেছি আপনাদের বুঝিয়ে দেওয়ার। আপনার কথা আমার মনে আছে। দেখি কেমন হলো পরীক্ষা, এতক্ষণ এই যে 4টাই দাগালাম, কেমন হলো, পারফরমেন্স কেমন আপনার? আলহামদুলিল্লাহ ভালো, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো লিখেছেন একজন। আচ্ছা, একটু অপেক্ষা করি, তাই না? খুব মনোটোনাসলি একটা একটা কোয়েশ্চেন পড়ছি আর উত্তর দিচ্ছি। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, ইতোমধ্যে আমি আমার এই জিনিসটা একটু সেট করে ফেলি আপনাদের সাথে কথা বলতে বলতে। আপনাদের কমেন্ট গুলো দেখতে দেখতে আমি এই জিনিসটা একটু সেট করে নেই। আর কারো কমেন্ট কি এসছে? না, তেমন কারো কমেন্ট দেখছি না। আচ্ছা, আবার চলে যাই প্রশ্নগুলোতে। তাহলে যারা আছেন 35 জন আছেন মনে হয় বা তার বেশি, আমি উত্তরগুলো দিতে থাকি। উত্তরে আসি। পরের প্রশ্নে প্রথমে 6 মাস বললাম, এরপরেরটা বলা হচ্ছে আপনার মৃত্যুদণ্ডাদেশ নিম্নোক্ত কোন আদালতে কনফার্মেশন ব্যতীত, এটা হাইকোর্ট ব্যতীত হবে না, সেকশন 31 হাইকোর্ট বিভাগ হবে উত্তর। এরপর আসছি ফেনী হতে
আমার কথা শোনা যাচ্ছে? সাউন্ড অফ। আচ্ছা, সাউন্ড অফ। সাউন্ড নেই, বেশ কয়েকজন কমেন্ট করেছেন। আচ্ছা, কতক্ষণ ধরে সাউন্ড নেই? এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাওয়ার কথা। আচ্ছা, মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের লাগবে। এর পরের প্রশ্নটা দায়রা আদালত সংক্রান্ত। দায়রা আদালত আসামিকে কত ধারা অনুযায়ী অব্যাহতি প্রদান করতে পারে, সেটা 265 গ। আমার সাথে আর কি আছেন আমাকে কাইন্ডলি একটু জানান, আমার কথাটা এখন শোনা যাচ্ছে কিনা। আমি মাইক চেঞ্জ করেছি, শোনা যাওয়ার কথা। মিতু ইসলাম বলেছেন ক্লিয়ার। আচ্ছা, এর পরের প্রশ্নে চলে যাচ্ছে আমরা। অব্যাহতির কথা বললাম 265 গ। এর পরের প্রশ্নটা হচ্ছে সিআরপিসির 144 ধারার বিধান মতে প্রদত্ত আদেশের মেয়াদ থাকে। সিআরপিসির 144 ধারার বিধান মতে প্রদত্ত আদেশের মেয়াদ থাকে 2 মাস। প্রদত্ত আদেশের মেয়াদ থেকে 2 মাস, যেটা 144 সেকশনে বলা আছে। এর পরের প্রশ্নটা হচ্ছে 249 ধারা অনুযায়ী মামলার কার্যক্রম বন্ধ অর্থাৎ স্টপ করার ক্ষেত্রে স্টপের যে বিষয়টা, সেটা কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? সেটা কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? এটা 249 ধারা 249 ধারা অনুযায়ী সিআর অর্থাৎ খ নাম্বার অপশন হবে। সিআর মামলার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। এবার আসি অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর নিম্নোক্ত ধারায় কোন শর্ত আরোপ করা হয়েছে অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে? এটা হচ্ছে 193। 3 মিনিট সাকিব। আচ্ছা, 3 মিনিট ছিল না এটা জানিয়েছেন সম্ভবত, তাই না? এখন শোনা যাচ্ছে, একজন বলেছেন। এবার আসি 193 সেকশন হবে। সেকশন 77 417 অনুযায়ী এটার উত্তর হবে দায়রা জজ, যেখানে বলা হচ্ছে খালাস আদেশের বিরুদ্ধে কমপ্লেনেন্ট আপিল করবে। কমপ্লেনেন্ট আপিল করবে কোথায়? খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজে, যেটা 417 সেকশনে বলা আছে। 417 সেকশনে বলা আছে। এর পরের প্রশ্নে যাচ্ছি। 2 মিনিট। 78 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারাধীন মামলায় যুক্তিতর্ক শুনানির বিধান। ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারাধীন মামলায় যুক্তিতর্ক শুনানির বিধান উল্লেখ রয়েছে। কোথায় উল্লেখ করা আছে সেটা বলা হচ্ছে। এখানে যে সেকশনগুলো আপনাদের অপশনে দেওয়া আছে, এই একটা সেকশনের অপশনেও মূল উত্তরটা কিন্তু দেওয়া নেই। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারাধীন মামলায় যুক্তিতর্ক শুনানির বিধান কোথায় উল্লেখ আছে, এটার যে সঠিক উত্তর এটা প্রশ্নে নেই। তাহলে উত্তর হবে কোনোটি নয়, কোনোটি নয়। এবার আসি পরের প্রশ্নে। অনিয়ম সত্ত্বেও মামলার কার্যক্রম বাতিল হওয়ার কথাটা বলা আছে 529 সেকশনে, সেকশন 529 সেকশন 529। 80 নম্বর প্রশ্নে আসি। সেখানে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট আসামিকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে ধারা 205 অনুসারে। ধারা 205 অনুসারে ম্যাজিস্ট্রেট আসামিকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে ধারা 205 অনুসারে। ঠিক আছে, আপনারা কি আছেন? আমার উত্তরগুলো শুনতে পাচ্ছেন? আর বেশি নেই, অল্প কিছু সেকশন আছে, আমরা আস্তে আস্তে এগুলো সমাধান করে ফেলবো। একটা মিনিট। 81 নম্বর প্রশ্নে আসি। হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা 561 ক। হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতার কথা বলা হচ্ছে 561 ক। প্রসেস ফিস না দেওয়ার কারণে কমপ্লেন্ট খারিজ করা হয়, এটা কোন ধারায় বলা আছে? 204(3) বলা আছে। 204(3) বলা আছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ কারাদণ্ডাদেশের কথা বলা আছে 32 ধারা অনুযায়ী। 32 ধারা অনুযায়ী 5 বছর। ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ কারাদণ্ডাদেশ 5 বছর, যেটা 32 ধারায় বলা আছে। এরপর বলছে 54 ধারা অনুযায়ী অর্থাৎ সিআরপিসির 54 ধারা অনুযায়ী পুলিশ কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে? ধারা 54(9). আপনাদের সিআরপিসি কোয়েশ্চেনটা বেশ সহজ হয়েছে, মানে ভালোই সহজ হয়েছে। এরপর আসি পরের প্রশ্নে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের প্রশ্নটাতে। এর পরের প্রশ্নে যাই। আচ্ছা, 339 গ অর্থাৎ 339 সি অনুযায়ী
বিধান মতে দায়রা আদালত কর্তৃক মামলার নিষ্পত্তির কথা বলা আছে, যেটা হচ্ছে 339 গতে যদি আপনি দেখেন এটার উত্তর হচ্ছে 360। নিষ্পত্তির সময়সীমা 360। এবার আসি বিচারক কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসিত প্রশ্নের বিষয়ে জেরা আদালতের অনুমতিক্রমে করা যায়, সেকশন 165 অফ এভিডেন্স অ্যাক্ট। সেকশন 165 অফ এভিডেন্স অ্যাক্ট। আমি একটু কমেন্ট দেখি। আচ্ছা, মিতু ইসলাম বলেছেন শুনতে পাচ্ছেন, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপনি সে তখন থেকে আমাকে রেসপন্স করছেন, আপনার রেসপন্স করাতে বুঝতে সুবিধা হচ্ছে আমার। এবার আসি পরের প্রশ্নে। আমি বলছিলাম বিচারক কর্তৃক জিজ্ঞাসিত প্রশ্নের কথা, তাই না? এবার আসি তার পরের প্রশ্নে, এভিডেন্স অ্যাক্টের 14 ধারা অনুযায়ী, নাকি যদি ভুল না দেখিয়ে থাকি আর কি। একটা মিনিট, প্রশ্নটা দেখি। প্রশ্নটা বলা হচ্ছে 14 ধারা নিচের কোনটি মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত নয়? আচ্ছা, মোটিভ, এটার উত্তর হচ্ছে মোটিভ। সেকশন 14 অনুযায়ী এভিডেন্স অ্যাক্টের 60 ধারা অনুযায়ী ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এরপর আসি হচ্ছে কোন ধারা মতে উপলব্ধি, আমি একটু বুঝতে সমস্যা হচ্ছে, টিপসই শনাক্তকরণের বিষয়ে বিশেষজ্ঞের মতামত প্রসঙ্গে সেকশন 45। বিশেষজ্ঞের মতামত বললেই সেকশন 45, এখানে কোনো ধরনের কনফিউশন আসার কথা না। এবার আসি আপনাদের পরের প্রশ্নে, কোন সাক্ষীকে মামলার উভয় পক্ষ হস্টাইল উইটনেস? সেকশন 154 বৈরী সাক্ষী। এখানে বৈরী সাক্ষীর কথা বলা আছে না, বৈরী সাক্ষী। এবার আসি বিচারিক ও দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে। বিচারিক ও দাপ্তরিক কার্যাবলী সম্পন্ন হয়েছে মর্মে অনুমানের ক্ষমতা। আমি একটু প্রশ্ন দেখি, ম্যাম করা যায় হবে? রুনা আক্তার আপু, আপনি কোন প্রশ্নের প্রেক্ষিতে কথাটা বলেছেন আমি বুঝতে পারিনি, আবার কমেন্টে ক্লিয়ারলি করতে হবে, এরপর উত্তর দিতে পারবো। এবার আসি আমরা যেটা বলছিলাম, বৈরী সাক্ষী প্রথমটা তো বললাম। এর পরের উত্তরটা হচ্ছে আপনাদের 114 ধারা অনুযায়ী। এর পরের উত্তরটা 114, ওই যে বিচারিক ও দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে, সেটা হচ্ছে ধারা 114। একদমই ধারা থেকে প্রশ্ন, একদম ডিরেক্ট প্রশ্ন করেছে। এবার খুব একটা জটিল, যেটা আমরা আশা করেছিলাম আর কি জটিল করা হবে প্রশ্ন, ওরকম জটিল করা হয়নি। রুনা আক্তার আপু, আপনার কমেন্টটা আবার রিপিট করতে হবে, আমি বুঝতে পারিনি। এবার আসি, মেট্রো রেলে বিনা টিকিটে ভ্রমণের দায়ে এক্স অভিযুক্ত হলো, এক্ষেত্রে সেটা প্রমাণের দায়িত্ব কার? মেট্রো রেলে অভিযুক্তের প্রমাণের দায়িত্ব, যিনি অভিযুক্ত হয়েছেন তারই প্রমাণের দায়িত্ব, অভিযুক্তের দায়িত্ব হচ্ছে প্রমাণ করা। এবার আসি পরের প্রশ্নে, নিচের কোনটি পাবলিক ডকুমেন্ট নয়? নিচের কোনটি পাবলিক ডকুমেন্ট নয়? এটা হচ্ছে আপনাদের সেকশন 75 অনুযায়ী তদন্তে রেকর্ডকৃত জবানবন্দি। জিজ্ঞাসিত প্রশ্ন, বিচারক কর্তৃক জিজ্ঞাসিত প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে আদালতের অনুমতিক্রমে করা যায়, 165 সেকশন 165 এ এটার কথা বলা আছে। পাবলিক ডকুমেন্টের কথা বললাম, বিভাগীয় তদন্তের রেকর্ডকৃত যে জবানবন্দি, সেটা পাবলিক ডকুমেন্ট হবে না। এবার আসি, দলিল যথাযথ হেফাজত থেকে আদালতে দাখিল করা হলে এটা কি হবে? আর 30 বছর, সেকশন 90, 30 বছর। এবার আসি, মামলার কোন বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না? এটা কোথায় বলা আছে? সেকশন 134 এ। একদমই হেডলাইন তুলে দিয়েছে আপনাদের। ক্লাসের সময় আমরা বলছিলাম হেডলাইন না পড়ে যাওয়া যাবে না, হেডলাইন যেমন পড়তে হবে ইংলিশটাও পড়তে হবে। ওই যে প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিস দিয়ে দিয়েছে এসআর একটা, আর এখানে দেখুন একদম হেডলাইন গুলোই তুলে ধরা হয়েছে কোয়েশ্চেনের ক্ষেত্রে আর কি। তাহলে এর পরের যে প্রশ্নটা, এখানে আসি, মামলার কোন বিষয় আছে? 134 বললাম, ফ্রড ভিটিলেটস এভরিথিং নীতিটি এভিডেন্স অ্যাক্টের কোথায় প্রতিফলিত হয়? ধারা 44 এ প্রতিফলিত হয়। এবার আসি, পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, এটা 54 ধারায় আছে, ঠিক আছে, এটা 54 ধারায় আছে। একই কার্যের অংশ হিসেবে ধারা 6। এবার আসি, প্রিজাম্পশন অফ ওনারশিপ অ্যারাইজেস ফ্রম পজেশন, এটা কোন ধারা? দেখে আপনারা বলুন এটা কোন ধারা। এবার আসি, সেকশন গুলো আমাদের বলা হলো, এতক্ষণ আমি স্ক্রিন দেখে বলছিলাম। এবার আসি আপনাদের সাথে সরাসরি কথায়। শেষের প্রশ্নটা কি বললাম? প্রিজাম্পশন অফ ওনারশিপ, ধারা 110, ধারা 110। এখন আমার সাথে যারা আছেন তাদের সবার
একটু মন্তব্য শুনি। এতক্ষণ পর্যন্ত আমরা যে ১০০টা কোয়েশ্চেন সলভ করলাম, আমি উত্তরগুলো বলেছি, রেফারেন্স গুলো বলেছি। রেফারেন্স সহ উত্তরগুলো আমরা খুব শীঘ্রই পোস্ট করে দিব। আমি তো এতক্ষণ লাইভে আছি, এতক্ষণে সেটা পোস্ট হয়ে যাওয়ার কথা। আশা করছি পোস্ট হয়ে গেছে। সাথে আপনারা প্রত্যেকজন যারা আছেন আমাদের গ্রুপগুলোতে, তারা গ্রুপে পেয়ে যাবেন। তারা ছাড়া যারা আছেন বা যারা এখনো লাইভ দেখছেন, তারা আমাকে কাইন্ডলি জানান আপনাদের পারফরমেন্স এর কি অবস্থা, কেমন মনে হলো কোয়েশ্চেন সলভ দেখে বা কোয়েশ্চেন সলভ করে আপনাদের নিজস্ব মতামতটা কি। আর যারা এখনো আছেন আমার সাথে, এখন একটু এই প্রিলি পরীক্ষা ছাড়া কথা বলি। প্রিলি পরীক্ষা আজকে দেওয়ার ছিল, দিয়ে এসেছি। আমি প্রথমেই বলেছি কনক্লুসিভলি ডিসিশন নেবেন না। আমার ক্ষেত্রে আমি কনক্লুসিভ ডিসিশন নিয়েই ফেলছিলাম। আমার কাছে মনে হচ্ছিল আমার পরীক্ষা খুবই খারাপ হয়েছে, আমার পক্ষে এবছর কখনোই পাশ করা সম্ভব না। আর আমি কোনোভাবেই কোয়েশ্চেন সলভ করি না। আমি আমার পরীক্ষার পারফরমেন্সের উপর ভিত্তি করে বলছিলাম আমার হয়তো পরীক্ষা ভালো হয়নি, আমি কোনোভাবে পাশ করতে পারবো না। তাই আমি তো পাশ করে গেছি, আমাকে তো পরীক্ষা আবার দিতে হয়নি। পাশ না করবো না কেন, এটা হচ্ছে শুধুমাত্র নিজের একটা জাজমেন্ট। তাই কনক্লুসিভলি এই জাজমেন্টে যাবেন না। যারা কোয়েশ্চেন মিলাচ্ছেন তারা হয়তো এদিক ওদিক নেগেটিভ মার্কস সবগুলো হিসাব করে কেউ বের করছেন হয়তো পাশে আসবে না, কেউ বের করছেন আমার পাশে আসবে, আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি। যেটাই হোক না কেন, আপনার এই মুহূর্তে করণীয়টা কি? এই মুহূর্তে আপনি বসে দুশ্চিন্তা করার চাইতে এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে পরবর্তী যে পরীক্ষা সেটার জন্য প্রিপারেশন নিয়ে নেওয়া। তাহলে যাদের কাছে মনে হচ্ছে আমি ফেল করব, তারা কি করব? তাদের কাজ হচ্ছে, তাদের কাজ যেমন লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া। যাদের মনে হচ্ছে আমরা পাশ করব, তাদেরও উচিত হচ্ছে লিখিত পরীক্ষার প্রিপারেশন নেওয়া। কারণ লিখিত পরীক্ষার জন্য একে তো আপনারা খুব বেশি সময় পাবেন না, রেজাল্টের পরপরই আপনাদের লিখিত পরীক্ষা নিয়ে ছুটিতে পড়ে যেতে হবে। সেখানে সেটা পড়া, গাইডলাইন নেওয়া, প্রিপারেশন নেওয়া, রিভিশন করা, বোথ ইজ ইম্পর্টেন্ট। সাথে যাদের কাছে মনে হচ্ছে পরীক্ষা খারাপ হয়েছে, তারা যদি এখন আবার লিখিত প্রিপারেশনে ঢোকেন, আপনি আবার সেই প্রিলি মাস্টার, লিখিত মাস্টার ছাড়া আপনাকে এখান থেকে কি দেওয়া হচ্ছে না, রেহাই দেওয়া হচ্ছে না। এই দুটো বই আপনাকে কন্টিনিউ করতেই হবে, এই দুটো বই আপনি আবার পড়ছেন। তাহলে পরবর্তী যে প্রিলি পরীক্ষা আবার এবছরই হওয়ার কথা, যেটা আমরা আগের অ্যানাউন্সমেন্টে পেয়েছি, এবছর দুটো প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাদের বসে থাকার কোনো উপায় নেই। আপনার যেটা করণীয়, রেজাল্ট আসার আগ পর্যন্ত দুটো বিষয়কে মাথায় রেখে প্রিপারেশন কন্টিনিউ রাখা। আমাদের লিখিত ব্যাচে আমাদের এখানে অনেকগুলো স্টুডেন্ট আছেন যারা অলরেডি আমাদের সাথে রিটেন ব্যাচে জয়েন হয়ে গেছেন। যখন প্রিলি ভর্তি হয়েছিলেন তখনই আপনার রিটেন ব্যাচেও ভর্তি হয়েছিলেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। এখানে আমি ২-১ জনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন মিতু ইসলাম আপু বললেন 79 দুটো ভুল হয়েছে, কোয়েশ্চেন সহজ। আসলে কোয়েশ্চেন সহজ, আমি একদমই আশা করিনি এত সহজ প্রশ্ন করা হবে, এভাবে হেডলাইন থেকে প্রশ্ন, ডিরেক্ট ধারা থেকে প্রশ্ন। আমি যখন এই প্রিলি মাস্টার বইটা আজকে মার্কিং করছিলাম, আপনাদের যদি একটু দেখাই, আমি এখানে কিছু জায়গায় হাইলাইটেড দিয়ে মার্কিং করেছি। আমি যখন মার্কিং করছিলাম, আমি জাস্ট দেখছি প্রত্যেকটা জিনিস প্রিলি মাস্টার বইতে, প্রত্যেকটা ধারাতে এত স্পেসিফিক্যালি লেখা, ঘুরিয়ে পেঁচিয়ে যে প্রশ্ন। অর্থাৎ আমরা যখন ক্লাস নিচ্ছিলাম, আমরা স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করছিলাম এটা ভেবে যে আপনাদের প্রবলেমেটিক প্রশ্ন আসবে, ভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসবে, আপনাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। এ ধরনের বিভিন্ন মন্তব্য কিন্তু আমরা ক্লাসের সময় বলছিলাম। অথচ দেখুন এবার প্রশ্নটা এতই সহজ হয়েছে যেটা আমরা কেউই কল্পনা করিনি যে এত সহজ হবে। যাক, আমরা আশা করছি মিনলা স্কুল থেকে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সবাই খুব সুন্দর ভালো একটা সুখবর আমাদেরকে দিবেন। এর মধ্যে যারা আছেন, রুনা আক্তার আপু বলছেন ফুল সলভ হয়ে গেছে কিনা। আপু ফুল সলভ হয়ে গেছে, আমরা উত্তর পোস্ট করে দিব, রেফারেন্স গুলো দিয়ে দিব, আপনি তখন আবার মিলিয়ে দেখতে পারবেন, সমস্যা হবে না। তাহলে যেটা বলছিলাম, আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই। আপনাদের লিখিত ব্যাচের ভর্তি কার্যক্রম কিন্তু অলরেডি রানিং, আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। যারা এখনই ভর্তি লিখিত প্রিপারেশন নিতে চাচ্ছেন, যেটা অবশ্য করণীয়, এখানে আসলে নতুন কোনো আলাদা কোনো জায়গা নেই যে আমি ভাবছি প্রিপারেশন নিব কি নিব না। যদি আপনি নিজে ঘরে বসে নিজেই পড়ে প্রিপারেশন নিতে চান, দ্যাটস এ গ্রেট আইডিয়া অ্যাজ ওয়েল। আপনি সে কাজটা করতে পারেন। যদি কারো মনে হয় যে আমার অবশ্যই গাইডলাইন নেওয়া জরুরি, যেটা আমি বিশ্বাস করি, গাইডলাইন ছাড়া লিখিত পরীক্ষার প্রিপারেশনটা কিছুটা জটিল, কারণ এখানে বেশ কিছু অ্যানালাইসিস করার ব্যাপার আছে, কোয়েশ্চেন অ্যানালাইসিসের ব্যাপার আছে, যেগুলো আমরা ক্লাসের মাধ্যমে করে থাকি। তাই সেজন্য আপনাদের ভর্তি হয়ে যাওয়াটা জরুরি বা আপনার প্রিপারেশন নেওয়াটা জরুরি। তাই প্রিপারেশনটা কন্টিনিউ করুন। যাদের পরীক্ষা খারাপ হয়েছে, হতাশ হবার কোনো কারণ নেই। পরীক্ষা একবার খারাপ হয়েছে, সমস্যা নেই। আপনাদের জন্য সুখবর হচ্ছে একই বছরে দ্বিতীয় আরেকটা পরীক্ষায় আপনারা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। তাহলে সেটার জন্য প্রিপারেশন নিতে থাকুন। আর যেহেতু এখনো রেজাল্ট আসেনি, ভবিষ্যৎটা পুরোটাই অনিশ্চিত। হতে পারে পাশ করে গেছেন, আপনার মনে হচ্ছে পাশ হবে না, কিন্তু হতে পারে আপনিই পাশ করে গেছেন। তাই এই মুহূর্তে প্রিপারেশন নিন। নেক্সট পরীক্ষায় কি করবেন, কিভাবে প্রিপারেশন নেবেন,
এইটা ভাবতে থাকুন, এটার প্ল্যানিং এ নেমে পড়ুন, বই খাতা নিয়ে আবার বসে পড়ুন সবাই। বেশি একটা হাওয়া লাগিয়ে ঘুরলে হবে না। একদিন আহ, হয়তো ভ্যাকেশন নেওয়া যায়, আমি নিয়েছি একদিন ভ্যাকেশন নিয়ে, এরপর আবার পড়াশোনা শুরু করেছি। যেহেতু 1-1.5 মাসের মধ্যেই লিখিতের অ্যানাউন্সমেন্টটা চলে আসে, এর চাইতে বেশি সময় আসলে দেওয়ার কথা না। আমরা আশা করছি আপনাদের কুরবানি ঈদের পরপরই আপনাদের লিখিত পরীক্ষাটা হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, আশা করছি। দেখা যাক কি হয়। উম, আজকে এতটুকুই আমাদের আলোচনার, এর চাইতে বেশি তেমন কিছু নেই। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের লিখিত ব্যাচের বিষয়ে বলেছিলাম যে লিখিত ব্যাচ ভর্তি ওপেনিং, এবং যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে আমাদের নক দিতে হবে, আমরা সকল যে ডিটেলস গুলো আপনাদের দিয়ে দিব। তো আমাদের প্রত্যেকটা আইডি আছে, যেমন অ্যাডভোকেট শেখ আফরোজা মাহি, আয়েশা আক্তার, আমার যে নাফিসুল ফাত লেখা যে আইডিটা গ্রিন ব্যাকগ্রাউন্ডে, আমাদের আইডিতে নক করতে হবে, আমরা যাবতীয় যে ডিটেলস গুলো সেই ডিটেলস গুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। এই হলো আজকের আলোচনা। এই আজকের আলোচনা বাদেও আমি আবার বলে রাখি, যদি এরপরও কোনো স্টুডেন্টের আজকের কোয়েশ্চেন নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে, অর্থাৎ এই কোয়েশ্চেনটা নিয়ে কনফিউশন আছে, এই কোয়েশ্চেনটা নিয়ে আপনার মনে হচ্ছে উত্তরটা আরেকটা কিছু হতে পারে, কিংবা আপনি আমার লাইভে মিস করে গেছেন, এমন যদি হয়ে থাকে আমাকে মেসেজ করতে হবে, আমি চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার। তবে একটু অপেক্ষা করতে হবে, মেসেজ দিয়েই অস্থির হয়ে যাওয়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমরা আস্তে আস্তে সবাইকে উত্তর করব। আচ্ছা, তাবাসসুম ঋতুর একটা প্রশ্ন দেখছি। আপু, ওটা মামলা দায়েরের সময় হবে উত্তর। মিতু ইসলাম আপু অলরেডি আপনাকে বলেছেন মামলা দায়েরের সময়, এটা 21 ক ধারায় বলা আছে মামলা দায়েরের সময়। ঠিক আছে। এই হলো আজকের আলোচনার টপিক, আর তেমন কিছু নেই। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। যারা পরীক্ষা দিয়েছেন আমরা আশা করছি সবাই আমাদেরকে ভালো খবর দিবেন, ইনশাল্লাহ সবার ভালো রেজাল্ট আসবে। বাকিটা দেখা যাক, রেজাল্টের দিনের অপেক্ষায় থাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।